সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সংকটে সম্ভাবনার বাজেট। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত আছেন। শুরুতেই পরিচয় করে দিই, ডক্টর এস.এম. জুলফিকার আলী, সিনিয়র রিসার্চ ফেলো, BIDS। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন অর্থনীতিবিদ সাইমা হক, বিদিশা। স্বাগত জানাই এই আয়োজনে। বিশেষ কারণে এবারে বাজেটে সবার দৃষ্টিটা একটু বেশি আসলে প্রক্ষেপিত, কেননা বেশ কিছু রেকর্ড ভাঙা বাজেট এবার হয়েছে। বলা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতো আগের বছরের থেকে এবারে বাজেটের আকার কমেছে। বলা হচ্ছে, সবসময় আমরা দেখে থাকি একটা বাজেটের যে চিত্র সংসদে, জাতীয় সংসদ ভবনে আমরা বাজেট পেশ করতে দেখে থাকি, সেটি আজকে এবারে হয়েছে রেডিও টেলিভিশনের মাধ্যমে। এরকম বেশ কিছু বিষয় আছে, প্রত্যাশার কথা বলছি আমরা, জনগণ কি পেল তার উত্তর খোঁজার চেষ্টা করব। সবকিছুই আমরা যাব সংকটের সম্ভাবনার বাজেটের মাধ্যমে। তবে তার আগে দেখে নিব, আমার হাতে আছে সহকর্মী গোলাম কাদের রবুর একটি প্রতিবেদন, আমরা একটু সেটি দেখে আসতে চাই। এই সেই সংসদ ভবন, যেখান থেকে পেশ করা হতো অর্থ বছরের বাজেট। একজন অর্থমন্ত্রী ব্রিফকেস হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পায়ে হেঁটে প্রবেশ করতেন এই সংসদ ভবনে এবং সেখান থেকেই পেশ করা হতো সেই বাজেট। তবে এবার সংসদ না থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সেই বাজেট এবার পেশ করছেন টেলিভিশনের মাধ্যমে। 16 বছর পর আবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি, সংসদের বাইরে বাজেট। এমনকি ভাঙল বৃহস্পতিবার বাজেট দেয়ার রীতিও। এর আগে 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম এভাবে বাজেট দিয়েছিলেন। আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ। অর্থ উপদেষ্টা এবার যখন এই বাজেট দিলেন, তখন বাস্তবতা আর প্রেক্ষাপট আরো ভিন্ন। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। আগের চেয়ে বাজেটের আকার ছোট করে গড়লেন ইতিহাসের রেকর্ডও। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ছোট করা হয়েছে উন্নয়ন খরচও, আগের চেয়ে 35,000 কোটি টাকা কম। নেই লোক দেখানো মেগা প্রকল্প। তবে বাজেটের বড় অংশই যাবে সুদ পরিশোধে, বিদ্যুৎ ছাড়ে ভর্তুকিও থাকলেও বড় অঙ্কের। নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থ উপদেষ্টার নজর ছিল সামাজিক কল্যাণে, কারণ এমনিতেই মূল্যস্ফীতির চাপে মানুষ। তাই সরবরাহ বাড়িয়ে, নিত্যপণ্য আমদানির খরচ কমিয়ে, কৃষি খাদ্যে ভর্তুকি দিয়ে উৎপাদন বাড়িয়ে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চান 6.5%। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। অর্থ উপদেষ্টা ঢেলে সাজালেন গরিব মানুষের জন্য সামাজিক নিরাপত্তা খাত, যেখানে কমালেন কর্মসূচি, বাড়ালেন সুবিধাভোগী আর ভাতা। নতুন করে সেখানে যুক্ত হলো এবার জুলাই যোদ্ধারাও। জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। সরকারি কর্মকর্তাদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণাও থাকলো বাজেটে। করহার বাড়িয়ে করমুক্ত আয়ের সীমা আগের মতোই রাখলেন, বাতিল করলেন শিল্পে কর অবকাশ সুবিধা। ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ নেই, কর্পোরেট করহার বাড়ল। মার্কিন পারস্পরিক শুল্কের চাপ সামলাতে শুল্ক কমানোর ঘোষণাও আছে বাজেটে। কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। গেল বছরগুলোতে সমালোচনা ছিল ব্যাংক খাত আর অর্থ পাচার নিয়ে, তাই নাজুক ব্যাংক খাত থেকে এবার ঋণ নেওয়ার পরিমাণ কম। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়ার সম্পদ উদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। এবার সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই পাশ হবে বাজেট। একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।
বাজেটকে নিয়ে সহকর্মীর একটি প্রতিবেদন আমরা দেখছিলাম, সংকটের সম্ভাবনার বাজেট। ডক্টর এস এম জুলফিকার আলী বলছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট এটি। স্বাভাবিকভাবেই আমাদের একটু অন্যরকম প্রত্যাশার জায়গাও ছিল, সেই প্রত্যাশা আসলে কতটুকু পূরণ হলো, কেমন দেখলেন? ধন্যবাদ। আসলে এবারকার বাজেট নিয়ে বাজেট বিশ্লেষণের আগে কোন প্রেক্ষিতে বাজেটটি উপস্থাপিত হলো সে বিষয়টি দেখা দরকার। একটি হচ্ছে যে যেমনটা বলছিলেন এবং আপনাদের রিপোর্টে সেটা দেখানো হয়েছিল যে গত জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি এবং তার আগের যে সরকার এবং সেখানে যে পরিস্থিতিটা ছিল, সেখানে আমরা দেখেছিলাম যে মানে অর্থনীতি বেশ একটা নাজুক অবস্থার মধ্যে চলে গিয়েছিল। ইনফ্লেশন ধারাবাহিকভাবে গত কয়েক বছর ধরে 2-3 বছর ধরেই ইনফ্লেশন ডাবল ডিজিটে চলে গিয়েছিল আর কি, মূল্যস্ফীতি নাগালের বাইরে চলে গিয়েছিল, রিজার্ভ কমে একদম মানে আশঙ্কাজনক অবস্থায় চলে এসেছিল। ব্যাংকিং সেক্টরে যে নাজুক অবস্থা তৈরি হয়েছিল সেটা খুবই ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছিল। অর্থ পাচার, দুর্নীতি, সামগ্রিকভাবে অর্থনীতির অবস্থাটা খুব একটা নাজুক অবস্থায় ছিল। সেরকম একটা অবস্থাতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই সরকারেরই ধারাবাহিকতা আজকে নতুন বাজেট উপস্থাপিত হলো। কাজেই যে অর্থনৈতিক অবস্থার মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে এবং সেই অবস্থার মধ্যে দিয়ে আজকে যখন বাজেটটা উপস্থাপিত হয়েছে, সেই কনটেক্সটটা মাথায় রেখে যদি আমরা বিবেচনা করি তাহলে এই বাজেটে বেশ কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে, প্রথমে হচ্ছে যেমনটা আপনাদের খবরে বলা হলো যে প্রথমবারের মতো বাজেটের আকার আগের বছরের তুলনায় কমিয়ে আনা হয়েছে, যে কারণে আমরা অনেক সময় যেটা বলতাম, প্রতিবারই যেটা বলা হতো যে সমালোচনার একটা বিষয় ছিল উচ্চাভিলাষী বাজেট, কোনো অবস্থাতে এবারকার বাজেটকে সেটা বলা যাবে না আর কি। এখানে বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে এবং অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা, সেটার আকারও কিন্তু কমিয়ে আনা হয়েছে এবং সেই জায়গায় যিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় উপদেষ্টা, তিনি প্রজেক্ট সিলেকশনের ক্ষেত্রে যথেষ্ট সচেতন থেকেছেন এবং সেই ক্ষেত্রে যে প্রকল্পগুলো যেখানে হয়তো অতিরিক্ত বরাদ্দ এবং সেখানে হয়তো বরাদ্দ ব্যয়ের ক্ষেত্রেও নানান ধরনের অভিযোগ ছিল, সেই জিনিসগুলোকে কাটছাট করে সীমিত পরিসরে নিয়ে আসার চেষ্টা করেছে এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকারটাও আগের তুলনায় কমে এসছে। কাজে একটা হচ্ছে বাজেটের আকার কম, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটার আকারটা কমিয়ে নিয়ে আসা হয়েছে এবং তারপরে ইতিমধ্যে কিছুটা স্থিতিশীলতা অর্থনীতিতে চলে আসছে, যদিও ইনফ্লেশন এখনও বেশ খানিকটা বেশি, সেটা নিয়ন্ত্রণে আনতে হবে। বেকারত্বের বিষয়টা স্টিল একটা মানে বিবেচ্য বিষয় আছে, যেটি আমাদের বিবিএসের তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে অনেকেই বেকার হয়ে যাচ্ছেন, দরিদ্র মানুষের সংখ্যাও বেড়ে যাচ্ছে আর কি। কাজেই অর্থনীতি কিছুটা স্থিতিশীলতার দিকে এসছে, কিন্তু এখনও অনেক কিছু করার আছে এবং সেই একটা বাস্তবতায় যে বাজেটটা উপস্থাপিত হলো, আকারটা কমিয়ে নিয়ে আসা হয়েছে, সেটা একটা ইতিবাচক দিক। এডিপি কমিয়ে নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে ইতিবাচক দিক। এবং সেক্টরাল অ্যালোকেশনের ক্ষেত্রে কিছু সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছে, বর্তমান অর্থ উপদেষ্টা উনি নিয়েছেন, সেগুলো ইতিবাচক দেখা যায়। কিন্তু এখানে অ্যাট দ্য সেম টাইম কিছু চ্যালেঞ্জও আছে। একটা হচ্ছে যে কর রাজস্ব বৃদ্ধির যে প্রস্তাবটা করা হয়েছে, প্রায় 5 লক্ষ কোটি টাকা এনবিআর এবং এর বাইরে 5 লক্ষ টাকার বেশি, সেটা আসলে কতটুকু অর্জন করা সম্ভব হবে সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগের যে বিষয়টা আর কি, বিনিয়োগটা কিন্তু এখনও ওইভাবে আসছে না। বিনিয়োগ যদি বাড়ানো না যায় তাহলে কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করা যাবে না। কাজে কর্মসংস্থান যদি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা না যায় তাহলে অলরেডি যে বেকারত্বের হার বেড়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এবং থার্ড হচ্ছে মূল্যস্ফীতির কথাটা যদি বলি, মূল্যস্ফীতিটাও নিয়ন্ত্রণে আনার আশাবাদ ব্যক্ত করা হয়েছে, কিন্তু সেটা কতগুলো আনা যাবে সেটা অনেক কিছু নির্ভর করে। কিন্তু সামগ্রিকভাবে যে বিষয়টা আমি বলতে চাই যে একটা হচ্ছে একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে এখন কিছুটা ব্যাংকিং শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, রিজার্ভটাও একটা আপওয়ার্ড ট্রেন্ডে চলে যাচ্ছে, এগুলো ইতিবাচক দিক। অ্যাট দ্য সেম টাইম যে বিষয়টা আমি হয়তো পরে আবার আসবো, সেটা হচ্ছে যে সব কিছু নির্ভর করে সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতিটা, রাজনীতিটা কোন জায়গায় যাচ্ছে এবং সেই স্থিতিশীলতা নির্ভর করবে আমাদের এই বাজেট বাস্তবায়ন, বাজেটের ইম্প্যাক্ট আমরা কি পাই সেটার উপর। এই মুহূর্তে একটু সাইমা হক বিদেশে আপনার কাছে একটু আসি, আপনার পর্যবেক্ষণ একটু দেখতে চাই, মানে শুনতে চাই যে আপনি কীরকম দেখলেন এবারে বাজেট। ডক্টর এস এম জুলফিকার আলী অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, সেগুলোর বাইরে
যদি যুক্ত করতে চান। একটি বিষয় হচ্ছে যে আমরা এবার দেখলাম যে এটি সংকোচনমূলক বাজেট এবং আমরা দেখছি যে আমাদের যে বাজেট ঘাটতি সেটিও কিন্তু কম দেখেছি। আমরা সাধারণত যে বাজেট ঘাটতি দেখি তার তুলনায় এবার দেখলাম 3.6% জিডিপির। তো এই দুটো দিক তার মানে হচ্ছে যে খুব সাবধানতার সাথে বাস্তবসম্মতভাবে বাজেটটা করার চেষ্টা করা হয়েছে। এর পাশাপাশি যে একটা জিনিস সেটি হচ্ছে যে আমরা আমাদের যে সার্বিকভাবে এখন অর্থনীতির বিষয়ে যে চ্যালেঞ্জগুলোর কথা একটু আগে বক্তা বললেন, সেই চ্যালেঞ্জগুলোর বিবেচনায় আমাদের সার্বিকভাবে আমাদের কিন্তু 3টি চ্যালেঞ্জ ছিল। একটি কর্মসংস্থানের, একটি মূল্যস্ফীতির, আর একটি সামষ্টিক অর্থনীতির ভারসাম্যর ক্ষেত্রে। সামষ্টিক অর্থনীতির ভারসাম্যর ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে মোটামুটিভাবে রিজার্ভ এবং বিনিময় হার এই সব কিছুকে বিবেচনা করলে একটা মোটামুটিভাবে একটা স্বস্তিদায়ক অবস্থায় এসছে। মূল্যস্ফীতি 10%-এর নিচে আসলেও সেটা কিন্তু এখনো অনেক বেশি। আর আরেকটি যেটি মূল বিষয় সেটি হচ্ছে যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা মূল্যস্ফীতিকে লাগামে রাখার জন্য কিন্তু এই বাজেটটাকে মোটামুটি একটা সংকোচনমূলক বাজেটের যে প্রস্তাবনা সেটি একটি ইতিবাচক দিক। এখানে কিন্তু যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সেটার সাথে কিন্তু আমরা তাত্ত্বিকভাবে জানি যে মূল্যস্ফীতির সাথে যে কর্মসংস্থানের একটা সম্পর্ক রয়েছে, বিপরীতমুখী একটা সম্পর্ক। সুতরাং এখানে বিষয়টা হচ্ছে যে কর্মসংস্থানের জন্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য আর কি করা যেত, এবং সেই জায়গাটাতে যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এখন আসলে যেটা নজর দেওয়া জরুরি সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং কুটির শিল্প এবং এই খাতগুলোকে চাঙ্গা করার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা। এবং এই জায়গাগুলোতে যে প্রয়োজনীয়তার কথা বলছিলেন, যে স্থানীয় শিল্প যেগুলো, সেগুলোর ক্ষেত্রে বাজেট আসলে কতটা তাদের জন্য কি করলো এবারে বাজেটে, সেটি কতটুকু? স্থানীয় শিল্পের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ আমদানি শুল্ক এবং বিভিন্ন সম্পূরক শুল্ক কিন্তু কমানো হয়েছে। সুতরাং এখানে যেটি বিষয় যে এই জায়গাটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ যে সেখানে স্থানীয় শিল্প যেগুলো আছে সেগুলো সুরক্ষার জন্য আসলে কিন্তু ভিন্নমুখী প্রয়াস দরকার আছে, কারণ সেক্ষেত্রে কিন্তু স্থানীয় শিল্প কিছু কিছু স্থানীয় শিল্প কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এখানে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যে যতটা আমি বলবো যে সম্পদের বন্টন, তার চাইতে বেশি দরকার হচ্ছে নীতি সহায়তা। এবং নীতি সহায়তা হচ্ছে যে যেমন আমরা চিন্তা করতে পারি যে বিভিন্ন শিল্প নগরীগুলো কেন্দ্রিক উদ্যোক্তাদের জন্য কিছু সাপোর্ট দেওয়া, এর পাশাপাশি স্থানীয় শিল্পের জন্য বিভিন্ন কাঁচামাল এবং অন্যান্য বিভিন্ন ধরনের সরবরাহ ব্যবস্থার ক্ষেত্রে সহায়তা দেওয়া, অর্থাৎ যতটা না সম্পদের তার চাইতে নীতি সহায়তা, এবং এর মাধ্যমে স্থানীয় শিল্পগুলোকে কিছুটা সাপোর্ট দেওয়া এবং কিছুটা প্রোটেকশন দেওয়া, সেই জায়গাটাতে আমার মনে হয় একটা দিক নির্দেশনা জরুরি। জি, একটু ডক্টর এস এম জুলফিকার আলী, রাজস্ব সংগ্রহের যে লক্ষ্যমাত্রাটা রাখা হয়েছে সেটি তো বেশ বড়, সেটি কতটুকু আসলে সম্ভব হবে এবং জনগণের উপর তার প্রভাবটা কি পড়বে? থ্যাংক ইউ। মানে ওটা একটা চ্যালেঞ্জ হবে, কারণ যেহেতু যদিও বাজেট আকার কম, কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সংগ্রহের একটা টার্গেট রাখা হয়েছে। সেই দিক থেকে হয়তো কর রাজস্ব সংগ্রহের যে টার্গেটটা রাখা হয়েছে সেটা মানে আগামী দিনে এই কর সংগ্রহের বিষয়টা বা এটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় সেটার উপর নির্ভর করবে যে আমরা এই টার্গেটটা অর্জন করতে পারলাম কিনা আর কি। কিন্তু শুরুতে আমরা যেটা দেখছি যে এনবিআরকে নিয়ে যে একটা টানাপোড়েনের মধ্যে আমরা আসি আর কি, সেইটা যদি দ্রুত সুরাহা করা না যায়, কারণ দেয়ার দ্য পিপল যারা এই কাজটা করবে আর কি, কাজে সেই জায়গাটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এটা একটা প্রভাব পড়বে আর কি। দ্বিতীয়ত যে কথাটা বলছেন যে ডেফিনেটলি আমরা বেশ কিছু পণ্যে কিন্তু কর হার বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি, সেটা একটা প্রভাব তো ভোক্তার উপর পড়বেই আর কি। কাজে একদিকে ইনফ্লেশন একটা আছে, ইনফ্লেশন কমিয়ে আনার একটা চাপ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আবার ট্যাক্স বাড়ানো হলো কিছু, সেটার একটা বাড়তি প্রভাব পড়বে আর কি। যে ব্যালেন্সিং ইফেক্টটা কী দ্বারা সেটা দেখার বিষয়। কাজে এটা একটা চ্যালেঞ্জ থাকবে আগামী দিনে আসলে কতটুকু টার্গেট আমরা অর্জন করতে পারলাম। ইনফ্লেশনের কথা যেটা বলছেন সেটি আসলে কতটুকু বাস্তবসম্মত হবে? 6.5। আচ্ছা, এইটা একটু চ্যালেঞ্জিং হবে, কারণ ইনফ্লেশনটা কিন্তু একটু নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা রোজার মধ্যেও দেখেছিলাম যে না, সেটা কিছুটা সহনীয়, আবার কিছু ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। কাজেই এই যে টার্গেট যেটা 6.5 করা হয়েছে এক বছরের মধ্যে কমিয়ে আনার, যদি কমিয়ে আনা যায় তাহলে তো অনেক বড় ধরনের একটা অর্জন হবে আর কি। কিন্তু আমার বিশ্বাস কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে, কিন্তু এই পর্যায়ে নিয়ে আসা যাবে কিনা দ্যাট মানে সেটা দেখার বিষয়, সেটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয় হবে বই কি আর কি। তো এই হচ্ছে সামগ্রিক এই জায়গা থেকে যদি দেখা হয় প্রবৃদ্ধির যে টার্গেটটা নেওয়া হয়েছে, প্রবৃদ্ধিকে
সেটি কতটুকু সম্ভব হবে? আচ্ছা, প্রবৃদ্ধি যেটা হচ্ছে যে এটা মানে এই মুহূর্তে যেটা বলছেন, আমি যে কারণে কনটেক্সটের কথাটা বলছিলাম, সেই কনটেক্সটের মধ্যেই তো এখনো চলছি আমরা আর কি। এখনো যেমন একটা বিষয়টা হচ্ছে কি, যেমন ধরুন প্রফেসর বিধি সাহেব বলেছেন যথার্থভাবেই যে আমাদের কোন কোন জায়গায় ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে কর্মসৃজনের জন্য ইত্যাদি ইত্যাদি, কিন্তু যদি আমি সামগ্রিকভাবে বিনিয়োগটা বাড়াতে না পারি তাহলে যেমন কর্মসৃজন হবে না, কর্মসংস্থান বাড়াতে পারবো না। এমনিতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব কর্মসংস্থানের উপর আসে, কাজে সেটাকে অফসেট করে ইতিবাচক ধারায় নেওয়ার জন্য আমাদের বিনিয়োগ বাড়াতে হবে। সেই বিনিয়োগ বাড়ার জন্য একটা স্থিতিশীলতা দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বলে, লোকাল ইনভেস্টমেন্ট বলে সেটা কখনোই হবে না যদি এই স্থিতিশীলতা একটা আনসার্টেন সিচুয়েশনের মধ্যে কিন্তু হবে না, এবং সেটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা কথা আছে যেটা লেনিনের বক্তব্য, যে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স, কিন্তু আমাদের মতো দেশের মতো আমি একটু ঘুরিয়ে বলতে চাই, ইকোনমিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ পলিটিক্স। পলিটিক্সটা কী হচ্ছে, রাজনীতিতে বা রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু আমরা এনশিওর করতে পারছি, সেটার ইম্প্যাক্ট ইকোনমিক্সের উপর, ইকোনমির উপর ডেফিনেটলি পড়বে আর কি। বিনিয়োগকারীটা চিন্তা করবে যে আমি কোথায় বিনিয়োগ করবো, সেটা কোন একটা স্থিতিশীল অবস্থার মধ্যে আমরা যাচ্ছি না আর কি। কাজে এর একটা হিউজ এজেন্ডা আগামী দিনে। ইভেন মাননীয় অর্থ উপদেষ্টা, মাননীয় পরিকল্পনা উপদেষ্টা, তাদের এই যে পরিকল্পনা এবং এই যে বাজেট, এটার ইমপ্লিমেন্টেশনের জন্য একদম ব্রডার একটা ক্যানভাসে চিন্তা করতে হবে, এবং তাদের পুরো ক্যাবিনেটের সাথে আলাপ করতে হবে যে এটা সফলভাবে বাস্তবায়নের জন্য যে কথাগুলো আপনি বলছেন, ইনফ্লেশন, ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান বৃদ্ধি, সেগুলা করার জন্য এই যে মানে পলিটিক্যাল স্পিরিট, ওই জায়গাটা একটা স্থিতিশীলতা, একটা কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। সেটা যদি বিল্ড আপ করতে না পারি, এগুলা খুবই ঝুঁকির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একদম। সাইমা হক বিদিশা, আপনার কাছে আসি। পলিটিক্যাল স্টেবল অবস্থা কখন হবে বাংলাদেশের? ডিসেম্বরে নির্বাচন হবে না জুনে হবে, সেটা হচ্ছে সব থেকে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে, 6 মাসের একটা ব্যবধান। সুতরাং ইনভেস্টমেন্টের বিষয়টা নিয়ে কিন্তু আমরা অনিশ্চিতই থেকে যাচ্ছি। সংকোচন বাজেটের কথা আপনি বলছিলেন, কোথায় কোথায় সংকোচনটা আসলে করা হলো, সেটার ইম্প্যাক্টটা কী পড়বে মানুষের উপর? শিক্ষাক্ষেত্রে 3000 কোটি টাকার কথা বলছি, স্বাস্থ্যক্ষেত্রে 2500 কোটি টাকার কথা বলছি। আমরা তো এমনিতেও দেখি প্রতি বছর বাজেটে এই খাত দুটোতে সবসময় বলা হয় যে আরেকটু বাড়ানো দরকার, সেটার ইম্প্যাক্টটা কী পড়বে? একটি বিষয় সেটা হচ্ছে যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো খাতে, এবং সামাজিক নিরাপত্তা, এই তিনটা খাতে আমার মনে হয় যে কোনো বাজেটের কাটছাট করাটা আমার মনে হয় খুব বেশি আমাদের সামাজিক যে দর্শন এবং রাজনৈতিক দর্শন এবং সার্বিক যে দর্শন অর্থনীতির, সেই দর্শনের সাথে খুব একটা যায় না। এটা কিন্তু এই তিনটি খাতে কাটছাট না করে অন্য খাতগুলোতে কিছুটা সামঞ্জস্য করাটা, সেটা মনে হয় যৌক্তিক ছিল। তবে তারপরও আমি যেটা বলবো যে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আবার দেখি যে বাজেটের বাস্তবায়নের হারগুলো যদি আমরা দেখি, তখন সেদিক থেকে আমরা দেখব যে বাজেটে হয়তো অর্থ বরাদ্দ করা হয় কিন্তু বাস্তবায়নের হার স্লথ। সুতরাং এখানে হয়তো টার্গেটটা ওরকম ছিল যে বাজেটটাকে ছোট রেখে ওটুকে বাস্তবায়ন করা। সুতরাং এখন একটি দেখবার বিষয় যে বাজেটের যে বাস্তবায়নটা হচ্ছে, সেই বাস্তবায়নটা সঠিকভাবে হয় কিনা, সেটি একটি দেখবার বিষয়। আরেকটা কথা আমি একটু যুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সার্বিকভাবে আমার মনে হয় যে এই বাস্তবায়নের দিকটাকে যদি বিবেচনা করে যদি এই এবছরের বাজেটটাকে গুরুত্ব দেওয়া হয়, বা সেটি যদি একটা মূল টার্গেট থাকে, তাহলে এখানে আমার মনে হয় যে এখন একটা সময়, যে সময় আসলে সঠিক স্বচ্ছতা আনা দরকার এবং একটা পরিবীক্ষণ এবং মূল্যায়ন দরকার। এবং এই স্বচ্ছতা আনার কথা যদি বলি, তাহলে আসলে একটা কোয়ার্টার ওয়াইজ হতে পারে বা বছরে হতে পারে, যে একেবারে মন্ত্রণালয় ভিত্তিক, প্রকল্প ভিত্তিক এক ধরনের পরিবীক্ষণ করা, এবং কোন কোন জায়গায় কোন কোন প্রকল্প একেবারে মাইক্রো লেভেলে যে দেখা দরকার যে বাজেটগুলোর ইমপ্লিমেন্টেশনের হার স্লথ হয়ে যাচ্ছে, এবং সেই জায়গাটাতে চ্যালেঞ্জগুলো কি কি, কারণগুলো বের করা, এবং যাতে করে পরবর্তীতে কিছুটা হলেও আমরা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। আর আমরা দেখেছি যে কিছু কিছু খাত আছে যে খাতে অনেক সময় আমরা দেখি যে সার্বিকভাবে বাজেট বাস্তবায়নের হার স্লথ, ওই জায়গাগুলোতে আসলে দেখা দরকার আছে যে ফান্ডামেন্টাল কোনো উইকনেস বা কোনো সমস্যাগুলো আছে কিনা। সুতরাং সার্বিকভাবে এই জিনিসগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের আসলে মূল বিষয়টা হচ্ছে যে বরাদ্দর ক্ষেত্রে কতগুলো হিউম্যান ক্যাপিটাল রিলেটেড যেগুলো আছে, যে ধরনের খাতগুলো আছে, সেই জায়গাগুলোতে যতটুকু সম্ভব কাটছাট না করাটাই যৌক্তিক বলে মনে হয়।
তারপরও যেটি বিষয় সেটি হচ্ছে যে যতটুকু অ্যালোকেশন হয়েছে, এখন যেটা দেখার বিষয় যে ছোট বাজেটেও এখন আমাদের অ্যালোকেশন এবং সেটার সাথে সাথে বাস্তবায়নটা যদি আমাদের সঠিক গতিতে হয় সেটি হচ্ছে কিনা সেটি একটু দেখার বিষয়। আর একটা বিষয় আমি এখানে একটু বলে শেষ করব, আপনি বিনিয়োগের কথা বলছেন, এখানে আমাদের একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসার যে পরিবেশ এবং কস্ট অফ ডুইং বিজনেস, ব্যবসার যে খরচ, এটা অবকাঠামোগত আমলাতান্ত্রিক বিষয়, এই জায়গাগুলোতে কিন্তু কাজ করবার অনেক কিছু আছে এবং এই জায়গাগুলোতে যদি আমরা কিছুটা পরিবর্তন আনতে পারি, অবকাঠামোগত দিক দিয়ে যদি পরিবর্তন আনতে পারি এবং আমলাতান্ত্রিক ক্ষেত্রে জটিলতাগুলো কাটিয়ে যদি ওয়ান স্টপ সার্ভিস এবং দ্রুত যদি সেবার ব্যবস্থাটা নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে, দেশি এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা কিন্তু ভালো কিছু দেখব। কিন্তু ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেক কিছু করবার আছে এবং ওই জায়গাগুলোতে বেশ প্রতিবন্ধকতা আছে এবং বাংলাদেশে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ডক্টর এস এম জুলফিকার আলী, বিরতির আগে যেমনটি আমরা আলোচনা করছিলাম, সেখানে সিপিডির একটা সংবাদ সম্মেলনে এই বাজেট পরবর্তী যে বক্তব্য তারা প্রদান করেছে সেখানে তারা আশঙ্কা প্রকাশ করেছে। তারা বলেছে যে এখানে আসলে আকাঙ্ক্ষার যে নিম্নগামিতা তারা দেখতে পেয়েছে, কারণ 2027 সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে যাব। সেখানে এবারে বাজেটকে তাদের মনে হয়েছে যে আকাঙ্ক্ষার অনেক নিম্নগামিতা ছিল। শিক্ষা, স্বাস্থ্য, কৃষিতে বরাদ্দ কমানোকে উদ্বেগজনক বলেছে এবং কালো টাকা সাদা করার যে সুযোগটা রাখা হয়েছে সেটিকে তারা বৈষম্য বলছে। আপনি কি বলবেন? না, ধন্যবাদ। একটা হচ্ছে যে সিপিডি তাদের যে মতামত দিয়েছে, তাদের এক ধরনের একটা অ্যানালিসিস থেকে তারা মতামত দিয়েছে, সেটার উপর আমি বিশেষভাবে কোনো কমেন্ট করতে চাই না। বাট বেসিক্যালি যেটা বললেন যে আকাঙ্ক্ষার নিম্নগামিতা, একটা বিষয় যে কারণে ঘুরে ফিরে একই কথায় আবার আসছি, যে কনটেক্সটটা তো বিবেচনা করতে হবে। বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার, অর্থনীতি সরকারের যে বাজেট, এটা সেই প্রেক্ষিতেই দেওয়া। এখন মূল জিনিসটা হচ্ছে যেখান থেকে এই সরকারটা দায়িত্ব নিয়েছে এবং তারপরে চলছে, এখানে তো স্ট্যাবিলিটিটা নিয়ে আসে। ইকোনমিতে একটা স্ট্যাবিলিটি তো বিগ চ্যালেঞ্জ। সেই স্ট্যাবিলিটির ধারায় আমরা কিছুটা ইতিবাচক দিক দেখছি এবং সেই জায়গা থেকে এই বাজেটটা সেখান থেকে বাজেটের আকার কমিয়ে নিয়ে আসা এবং সেভাবে এই বাস্তবায়নের দিকে চলে যাওয়া, এটা যদি করতে পারে, কারণ আমি মনে করি না যে এটা হচ্ছে আকাঙ্ক্ষার নিম্নগামিতা আর কি। এটা যদি স্ট্যাবিলিটিটা তারা এনশিওর করতে পারে এবং সেখান থেকে পরবর্তীতে যারাই আসুক তারা যদি সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারে, তাহলে হয়তো আমাদের যে এলডিসি গ্রাজুয়েশনের যে চ্যালেঞ্জ, সেই জন্য মোকাবিলা সম্ভব। একটা বিষয়টা হচ্ছে কি, একটা খুবই একটা নাজুক অবস্থার মধ্যে থাকলাম, সেখান থেকে যদি একটু স্ট্যাবিলিটি এনশিওর করা যায়, তাহলে কি সেখান থেকে কিন্তু একটু টেক আপ করাটা ইজিয়ার হবে। কিন্তু স্টিল যদি একটা ভালনারেবল সিচুয়েশনে থাকে, তখন কিন্তু আরও খারাপ অবস্থার মধ্যে। সেই দিক থেকে আমি ওই আকাঙ্ক্ষার নিম্নগামিতা কথাটার সাথে আমি হয়তো পুরোপুরি অ্যাগ্রি করবো না আর কি। কারণ দেখতে হবে যে এই যে বাজেটটা দেওয়া হলো, সেটা বাস্তবায়নটা কতটা যথাযথভাবে হলো। অন এডুকেশন, হেলথ, সেটার ক্ষেত্রে আমার বিশেষ কিছু আমি বলতে চাই। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে প্রফেসর বিদিশাও যথার্থই বলেছে যে এডুকেশন, হেলথ, সোশ্যাল সেফটিনেট প্রোগ্রাম, এখানে বরাদ্দটা কমালে, যেটার মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন যে এবার প্রবৃত্তিমুখী বাজেট না, এটা হচ্ছে অনেকটা কল্যাণমুখী এবং সর্ট অফ স্ট্যাবিলিটি, কল্যাণ, মানব সম্পদ ইত্যাদি এই বাজেট। সেটা যদি হয় তাহলে তো আমাদের সোশ্যাল সেক্টরে অ্যালোকেশনটা বরং বাড়ার কথা, কিন্তু সেখানে বাড়ে নাই, কোথাও আমরা কমেছে, তাহলে সেটার ব্যাখ্যা থাকা উচিত। কিন্তু কমাটা নট নেসেসারিলি ব্যাড, মানে আমি বলছি যে কমালেই যে খারাপ হবে সেটা কিন্তু বলা যাবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যেমন ধরুন আপনার 100 টাকা হয়তো বরাদ্দ আপনি দিলেন, 100 টাকার মধ্যে 80 টাকা আপনি ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেন, 20 টাকা কোয়ালিটি অফ এডুকেশনের জন্য বা টিচিং লার্নিং বা কোয়ালিটি অফ এডুকেশনের জন্য আপনি ব্যয় করলেন আর কি। আচ্ছা, আর যদি বিপরীত হয় যে আপনি 100 জায়গায় হয়তো 80 টাকা আপনি ব্যয় করলেন, 80-র মধ্যে 60 টাকাই আপনি খরচ করলেন যে কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়। আমি যে কথাটা বলছি এই কারণে, এই মুহূর্তে কোয়ালিটি অফ এডুকেশন নিশ্চিত করা বিগ চ্যালেঞ্জ আমাদের এডুকেশনের জন্য। আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখন পর্যন্ত যা আছে নট ব্যাড, হ্যাঁ, কিন্তু শিক্ষার মান কিন্তু আপনি প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, হায়ার লেভেলে শিক্ষার মানটা কিন্তু আমাদের একদম বিগ চ্যালেঞ্জ। শিক্ষার মানের উপর আমাদের নজর দিতে হবে। কাজেই এই যে কোয়ালিটি অফ স্পেন্ডিং, এটা এডুকেশন, এটা হেলথ, শূন্য জায়গায় যে আমরা যে বরাদ্দটা দিচ্ছি, সেই বরাদ্দটা ওই সেক্টরের সাবসেক্টরের কোন জায়গায় খরচ করা হচ্ছে, সেটা শিক্ষার গুণগত, শিক্ষার যদি বলি শিক্ষার গুণগত মান, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির জন্য ব্যয় করা হচ্ছে কিনা। শুধু বরাদ্দ বাড়িয়ে দিলাম কিন্তু ওখানে ব্যয় হলো না, তো লাভ নাই। বরাদ্দ একই রাখলাম বা একটু এদিক সেদিক হলো, কিন্তু যদি আমরা বুঝে শুনে গুণগত মান বৃদ্ধির জন্য, শিক্ষার ক্ষেত্রে শিক্ষার মান, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের মান বৃদ্ধির জন্য যদি ব্যয়টা করতে পারি, সেটাই দেখার বিষয়। সেটাই হচ্ছে চ্যালেঞ্জ, আমরা করতে পারছি কিনা। শিক্ষার ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের অভ্যুত্থানের পরে যে বর্তমান অবস্থা, এটা কিন্তু পুরা এডুকেশন সেক্টরের জন্য
আমরা কি এটা সামনের দিকে যে উচ্চাকাঙ্ক্ষা বা নিম্নগামী, আমি শিক্ষার কথা আমি বলতে চাই, ইট ইজ হিউজ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা আছি। আমাদের ছেলেপেলেরা কিন্তু এখন শিক্ষাঙ্গনমুখী না, তারা অন্যমুখী হয়ে গেছে আর কি। এটা কিন্তু বিগ চ্যালেঞ্জ, তাদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা, ডিসিপ্লিন ফিরে আসা। এখন আমি প্রফেসর বিদিশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রভিসি, অর্থনীতিবিদ পড়াচ্ছেন, ভালো বলতে পারবেন। এখন অনেক ক্ষেত্রে শিক্ষকরা ভয় পান ছাত্রদের সাথে কিভাবে তারা ক্লাসে ইন্টারাক্ট করবেন, বাইরে ইন্টারাক্ট করবেন, কোনো না কোনোভাবে কোনো একটা মানে পরিস্থিতির সৃষ্টি হয় কিনা, যে কারণে এই যদি সিচুয়েশন হয় তাহলে তো শিক্ষার গুণগত মান তো দূরের কথা, আমরা এই সেক্টরটা এগিয়ে নিতে পারি। কাজেই বরাদ্দর চাইতেও বেশি দরকার অর্ডার ফিরিয়ে নিয়ে আসা, ডিসিপ্লিন ফিরিয়ে নিয়ে আসা, ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফিরিয়ে দেওয়া, শিক্ষাঙ্গনে ছাত্র শিক্ষক সম্পর্কটা বজায় রাখা, এবং তারপরে এই বরাদ্দটা শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য যে যে জায়গায় বরাদ্দটা দেওয়া দরকার আর কি, টিচার্স ট্রেনিং, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেই জায়গায় ইমপ্রুভমেন্টের জন্য খরচটা বেশি করা। ডিটেইলে দেখলে বোঝা যাবে যে কোথায় কমালো কোথায় বাড়ালো, কিন্তু দিস উড বি এ বিগ চ্যালেঞ্জ আমরা যদি শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। একই কথা সত্যি স্বাস্থ্যের ক্ষেত্রেও আর কি। আপনি একটা হসপিটাল বানালেন, একটা এক্সরে মেশিন কিনলেন, সেখানে টেকনিশিয়ান নাই, ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট হলো অথবা পোস্টিং হলো, ডাক্তার নাই, রোগীরা সেবা পাচ্ছে না। আপনি এই বরাদ্দ দিয়ে এই ইনফ্রাস্ট্রাকচার করে এই ইকুইপমেন্ট কিনে তো লাভ হবে না। কিন্তু যদি আপনি যাদের জন্য স্বাস্থ্যটা নিশ্চিত করা দরকার, দরিদ্র, হতদরিদ্র, ভালনারেবল এবং লোয়ার মিডল ক্লাস তাদের জন্য যদি সেবা নিশ্চিত করতে পারেন, আপনি 100 টাকা জায়গায় 80 টাকা দিলেন, 80 টাকার সেবা নিশ্চিত করছেন, 80-র মধ্যে 60 টাকার সেবা নিশ্চিত করছেন, আর 100 জায়গায় 200 বরাদ্দ করলেন, 20 টাকারও সেবা নিশ্চিত করতে পারলেন না, তাহলে সেই বরাদ্দতে লাভ হয় না। কাজে কোয়ালিটি অফ স্পেন্ডিং অন মানে এডুকেশন, হেলথ, ফর দ্যাট ম্যাটার অন এভরি আদার সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা বাস্তবায়ন এফিসিয়েন্সির কথা বলি, সেই কোয়ালিটি অফ স্পেন্ডিং, কোয়ালিটি অফ সার্ভিসেস এনশিওর করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি বিশেষ করে আগামী দিনে বর্তমান সরকার যতদিনই থাকুক, তাদের কাছে বিশেষভাবে এক্সপেকটেশন থাকবে যে তারা এই যে খরচের গুণগত মানটা নিশ্চিত করবেন, যাতে করে এটার উদ্দেশ্যটা অর্জিত হয়। জি, বিদিশা ম্যাম, আপনার কাছে আসি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটকে, কেননা আপনারা একটা লিঙ্ক আপ করছিলেন যে কর্মসংস্থান এবং তার সাথে বিনিয়োগটা একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, যেটি বিষয় সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির সাথে কর্মসংস্থানকে দুটোকে একসাথে সামনে এগিয়ে নেওয়াটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। তো সেই বিষয়ে যদি আমরা দেখি, আমাদের এই বাজেটে আমরা দেখেছি যে মূল এমফাসিসটা কিন্তু মূল্যস্ফীতির দিকে, এবং সংকোচনমূলক রাজস্ব নীতি, সংকোচনমূলক মুদ্রানীতি, এটার মাধ্যমে মূল্যস্ফীতিটাকে নাগালের মধ্যে রাখার চেষ্টা। এখন কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে তাহলে আসলে কর্মসংস্থানের জন্য কিন্তু বিনিয়োগ দরকার, প্রবৃদ্ধি দরকার। প্রবৃদ্ধি বলতে হ্যাঁ অবশ্যই প্রবৃদ্ধি বলতে কিছু সংখ্যা আমরা বুঝাচ্ছি না, সংখ্যার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গুণগত মান থাকতে, এবং যেটা শিক্ষার গুণগত মান, স্বাস্থ্যের গুণগত মান, সেই জায়গাগুলোর মতো। তো সেই জায়গাটাতে যে বিষয়টা চলে আসে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে কর্মসংস্থানের জন্য এবং বিনিয়োগের জন্য আমরা আসলে কি করতে পারি। দুটো বিষয় এখন বিনিয়োগ, একটি হচ্ছে বৃহৎ শিল্পে বিনিয়োগ, একটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পে বিনিয়োগ। হ্যাঁ, এখন সার্বিকভাবে আমাদের যদি সংকোচনমূলক পলিসিগুলো থাকে, তাহলে আমরা হয়তো এই সার্বিক শিক্ষার ক্ষেত্রে যদি আমরা দেখি, বা স্বাস্থ্যের ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন জায়গাকে কেন্দ্র করে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব যে বৃহৎ শিল্পগুলোর ক্ষেত্রেও যদি আমরা দেখি, তাহলে যে বিনিয়োগ যেটা, সেই বিনিয়োগটা হয়তো খুব বেশি উচ্চাভিলাষী বিনিয়োগ হওয়াটা খুব একটা স্বাভাবিক না, বা খুব একটা ন্যাচারাল না যে খুব অনেক বিনিয়োগ হবে এবং খুব বড় ধরনের বিনিয়োগ হবে। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হবে? তাহলে এখানে তার মানে যেহেতু আমাদের নীতিগুলো মুদ্রানীতি এবং রাজস্ব নীতি সংকোচনমূলক, তাহলে আমাদের বিভিন্ন ধরনের নীতিগত পরিবর্তন দরকার। হ্যাঁ, অর্থাৎ এবং সেই জায়গাগুলোতে যেটা একটু আগে বললাম যে আমাদের ওই জায়গাগুলোতে কিভাবে আমরা বিনিয়োগকে আকর্ষণ করতে পারবো, সেটা হচ্ছে যে আমাদের শ্রমঘন যে শিল্পগুলো আছে সেই জায়গাগুলোতে কিছু প্রণোদনা দেওয়া, যাতে করে সেই জায়গাগুলোতে বিনিয়োগ হয়, কর্মসংস্থান তৈরি হয়। আমাদের যেটা দেখার দরকার হচ্ছে সেটা হচ্ছে যে অবকাঠামো এবং আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে কমিয়ে ফেলা, যাতে করে গুণগত মানের মাধ্যমে বিনিয়োগটা আরো সহজ হয়, বৈদেশিক বিনিয়োগটা সহজ হয়, এবং এর মাধ্যমে যাতে কর্মসংস্থানটা তৈরি হয়।
নতুন নতুন কর্মসংস্থানের জন্য নতুন নতুন যে খাতগুলো আছে, যেগুলো সম্ভাবনার জায়গা আছে, সেগুলোকে খুঁজে বের করে সেই জায়গাগুলোতে বিনিয়োগ হচ্ছে কিনা দেখা এবং সেই জায়গাগুলোতে কর্মসংস্থান তৈরি করা। এবং এর চাইতেও গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে নীতিগত পরিবর্তন, নীতি সহায়তা ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিল্পগুলোকে। কারণ ক্ষুদ্র অতি ক্ষুদ্র শিল্পগুলোতে যদি আমরা নীতিগত কিছু সহায়তা দিতে পারি তাহলে কিন্তু সেটা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা এবং তার মাধ্যমে গ্রামীণ তরুণরা যারা রয়েছে তাদের কর্মসংস্থানে সাহায্য করা এবং সার্বিক দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ দারিদ্র্য দূরীকরণ, এই জায়গাগুলোতে কিন্তু কাজ করতে পারবে। এবং সেই জায়গাগুলোতে কিন্তু বরাদ্দ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার চাইতে জরুরি হচ্ছে নীতি সহায়তার বিষয়গুলো। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর এস এম জুলফিকার আলী। আপনার কাছে শুল্ক করের যে টুইস্টের সেটি বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম। আপনার কাছে, ম্যামের কাছে, দুজনের কাছে একটু জানতে চাইবো। শুরুতে আপনার কাছে একটু জানি যে কোন কোন জায়গায় টুইস্ট করা হলো। বেশ কিছু জায়গায় বাড়ানো হয়েছে, যেখানে 5% ছিল সেটা 10% করা হয়েছে, এরকম বেশ কিছু টুইস্ট ছিল। কারণ মানুষের আতঙ্কের জায়গা থাকে, বাজেট দেওয়া মানে এখন দাম বেড়ে যাবে সবকিছুর। আচ্ছা, রাইট। মানে জেনারেলি আমাদের ট্যাক্স জিডিপি রেশিও আমাদের পাশাপাশি দেশের তুলনায় কম, মানে ওভার দ্য ইয়ার্স অ্যান্ড এটসেট্রা। আর এর মধ্যে আমাদের যেখানে হয়তো ডিরেক্ট ট্যাক্স বেশি হওয়ার কথা, কিন্তু আমরা ট্যাক্স সংগ্রহ করি ইনডিরেক্ট ট্যাক্সের থেকে বেশি পরিমাণের। ইনডিরেক্ট ট্যাক্সের অসুবিধাটা হচ্ছে এটা সরাসরি যে ভোক্তা তার উপর পড়ে যায়, এবং সেক্ষেত্রে নিম্ন আয়ের, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র তাদের উপর এই ট্যাক্সের ইনসিডেন্সটা পড়ে যায়। এবং সেই ক্ষেত্রে যেহেতু কর রাজস্ব আরোহের একটা টার্গেট সেট করা হয়েছে এবং যে কারণে সেটা কোত্থেকে আসবে, দ্যাট ইজ হোয়াই কিছু কিছু পণ্যে, প্রায় 200 পণ্যের মধ্যে এই কর হার বাড়ানো হয়েছে। আর কিন্তু ডেফিনেটলি এটার নেতিবাচক প্রভাব তো পড়বে ভোক্তাদের উপরে আর কি। দাম বাড়বে, তারা মানে এমনিতে ইনফ্লেশনের চাপ, তার উপরেই এটার চাপটা ওখানে বাড়বে। এখন সেই জায়গাটাই ওইটা দিয়ে আবার ইনফ্লেশনটাকে কীভাবে কন্ট্রোল করবে, কর রাজস্ব কতটুকু আহরণ করতে পারবে না পারবে। কাজেই বেসিক্যালি যদি এখানে ট্যাক্স স্ট্রাকচারটা বা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ট্যাক্স স্ট্রাকচারটা যদি একটু চেঞ্জ করে মোর ডিরেক্ট ট্যাক্সের দিকে আরেকটু যাওয়া যেত। আমি সেদিন দেখছিলাম, এর আগে ফরমার এনবিআর চেয়ারম্যান একজন ছিলেন, উনি বলছেন যে ওনার সময় উনি চেষ্টা করেছিলেন যে ডিরেক্ট ট্যাক্স কীভাবে বাড়ানো যায়। উনি একটা উদ্যোগ নিয়েছিলেন পরীক্ষামূলকভাবে ঢাকা শহরের গুলশান, বনানী, ধানমন্ডি এখানে ফিজিক্যালি ভিজিট করে যারা ওখানে ফ্ল্যাট ওনার বা ভাড়া থাকছে তাদের মানে কত টাকা তারা ভাড়া দিচ্ছে অথবা কত টাকা ফ্ল্যাট কিনেছে এবং তার কি ট্যাক্স দিচ্ছে, এরকমভাবে যাওয়ার। এবং এক পর্যায়ে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, সেটা বেশ কয়েক বছর আগের কথা আর কি। তাকে সরিয়ে দেওয়া হলো এই যে এক্সটার্নাল প্রেশার, যে যারা এই জিনিসগুলো মানতে চায় না আর কি। কাজেই বর্তমান সরকার যেহেতু কোনো দলীয় সরকার না, যে কারণে এটা একটা কম্পারেটিভলি একটা অ্যাডভান্টেজেস সিচুয়েশনে ছিল, নির্মোহভাবে তারা এই ধরনের কিছু মানে ট্যাক্স স্ট্রাকচার, ট্যাক্স পলিসিতে কিছু পরিবর্তন আনতে পারতো, রিভলিউশনারি চেঞ্জ নিয়ে আসা বাস্তবায়নে যাওয়া। কিন্তু ওই আগের ধারাই আমরা যাচ্ছি। যে উৎসকর শুল্ক, ভ্যাট, সারচার্জ অনেকগুলো পণ্যের উপর আসলে বসানো হয়েছে, সেটার প্রভাবটা আসলে কিরকম পড়বে? দেখুন, কর এমন একটা জিনিস যে আমাদের এটা হচ্ছে আয়ের মতো, আয় লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আয়টা আমার কোত্থেকে আসবে। পরোক্ষ করের বিষয় যখন আমরা বললাম, পরোক্ষ করে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি একটা বিস্কিট কিনতে গেলেন, সেই বিস্কিটের জন্য আমি যে টাকাটা দিব একজন রিকশাওয়ালা ভাইও সেই টাকাটা দিবেন, সুতরাং সমভাবে ওই করটা পড়ছে। এবং সেই কারণেই যেটা বলা হয় যে সেটা হচ্ছে অনেকটা রিগ্রেসিভ। অপরপক্ষে তাহলে আমাদের প্রত্যক্ষ করটা, এখন প্রত্যক্ষ করের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি এখন দেখি যে এখানে আসলে যেটা জরুরি সেটা হচ্ছে যে প্রথম বিষয় সেটা হচ্ছে যে করের হারের চাইতে যেটা জরুরি সেটা হচ্ছে কর জালের আওতাটা বাড়ানো। এবং আমি মনে করি যে যত বেশি আমরা ডিজিটালাইজড করতে পারবো ট্রানজ্যাকশনগুলো, তত কিন্তু এই কর জালের হার যে আওতাটা সেটা বাড়ানো। কর জালটা আসলে কি, সেটা কর জালটা হচ্ছে আরো বেশি মানুষকে আমাদের কর কাঠামোর করের আওতায় নিয়ে আসা। যদি আমরা বলি আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিট করেছে বোধহয় এই চলতি অর্থ বছরে সম্ভবত 45 লাখ
বা এই ধরনের একজন মানুষ, এবং 1 কোটির কিছু বেশি হচ্ছে যাদের যে টিআইএন নাম্বার আছে। তো এখন কথাটা হচ্ছে এটা যদি আমরা বলি যে 45 লাখ 50 লাখ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তার মানে অনেক মানুষই কিন্তু আছে যাদের কর দেওয়ার সক্ষমতা আছে, যেখানে করের একটা ফাঁকি আছে। এখন কর জালটা বিস্তৃত করা এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন উপজেলা জেলা থেকে শুরু করে সার্বিকভাবে কেন্দ্রতেও পর্যন্ত একটা বড় ধরনের সংস্কার দরকার আছে, যে যার মাধ্যমে আসলে এই করটাকে আরো বেশি মানুষকে করের আওতায় নিয়ে আসা। প্রত্যক্ষ কর, এটা কিন্তু ভ্যাটের কথা বলা হচ্ছে না। দ্বিতীয় যেটা বিষয় সেটা যে প্রত্যক্ষ করের কথাটা একটু আগে বক্তা বললেন। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্নভাবে আমরা কর কাঠামোকে আরো প্রোগ্রেসিভ করতে পারি এবং বৈষম্যটাকে কমাতে পারি, এবং সেই জায়গাগুলোতে যেমন সারচার্জ আছে, হ্যাঁ, সারচার্জ হচ্ছে অতি ধনীদের জন্য কিছু বিষয়, ওই জায়গাগুলো থেকে কর আনার ব্যাপার। এবং আমরা যদি সার্বিকভাবে করের যে হারগুলো দেখি, সেই হারগুলোর ক্ষেত্রে যে স্ল্যাবগুলো আছে, সেই স্ল্যাবগুলোতে কিছু পরিবর্তন আনা যেতে পারে। যেমন আমাদের সবচেয়ে উপরে একটা 30% একটা স্ল্যাব তৈরি করার কথা বলা হচ্ছে, কারণ ওই জায়গাটাতে ওই স্ল্যাবটা আমরা আসলে কোথায় নিব, ওটা যদি আরো একটু ওপরে যদি কয়েকটা স্তর আনা যেত, এবং কর অবমুক্তির কথাটাও অনেকেই বলছে যে একটা এক্সপেকটেশন ছিল একটা কর অবমুক্তির একটা জায়গা হবে, তাহলে হয়তো সেইভাবে যদি একটা অ্যাডজাস্টমেন্ট, মধ্যবিত্তকে কিছুটা স্বস্তি দেবার বিষয়, অতি উচ্চবিত্ত যারা আছে তাদের উপর করের হারটা বাড়ানো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। একেবারে শেষ অংশে স্যার আপনার কাছে 1 মিনিট একটু শুনবো যে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তারা বলছেন যে রাজস্ব আয়ের সাথে সঙ্গতি রাখা হয়নি। আগের যে সরকারের বাজেটটা ছিল এটা হচ্ছে তারই একটা ধারাবাহিকতা, সেটি নিয়ে আপনি কথা বলতে চাইবেন কিনা? সেই সাথে আমরা বলছিলাম কালো টাকা সাদা করার যে বিষয়টি, সেটিকে এবারে কিভাবে দেখছেন? রাইট, না আগের যেটা রাজনীতিবিদরা তো তাদের নিজ নিজ জায়গা থেকে বলবেন, সেটা তাদের বিষয়, কিন্তু ঠিক আগের ধারাবাহিকতায় এবারের বাজেটটাকে দেখার চাইতে একটু ভিন্নভাবে দেখার সুযোগ আছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। বা যে এখানে হচ্ছে যে আমরা তাহলে সরাসরি কালো টাকা সাদা করার প্রসঙ্গটা নিয়ে একটু আসি, যেহেতু আমাদের সময় একেবারেই নেই। আচ্ছা, তো না সেই বিষয়টা হচ্ছে আমাদের একটা নৈতিক অবস্থান থেকে বিষয়টা বিবেচনা করা দরকার, যে আসলে জিনিসটা আমাদের সেই সুযোগটা মানে আসলে কতটুকু যৌক্তিক বা নৈতিক। সেই জায়গা থেকে আমার মনে হয় যে যেহেতু এবারকার সরকারটা হচ্ছে বৈষম্য বিরোধী একটা অবস্থান থেকে আর কি, কাজেই সেই জায়গাটাই বৈষম্যের বিষয়টা হচ্ছে নৈতিক অনৈতিকের মধ্যেও বৈষম্যটা গুছিয়ে নিয়ে আসা, এবং অন্য সব ক্ষেত্রে সেই জায়গা থেকেই বিষয়টা বিবেচনা করা উচিত, রেদার দেন যে সেটা একদম জাস্ট মেয়ার সাদা কালোর বিবেচনায় না থেকে এটা নৈতিক জায়গা থেকে বিষয়টা দেখা উচিত। ডক্টর এস এম জুলফিকার আলী, সাইমা হক বিদিশা আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাই যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।